জেনেরিক নেম মানে ড্রাগ নোমেনক্লেচার, হ্যাঁ, জেনেরিক নেম কি, ব্র্যান্ড নেম কি, শিডিউল কি, হ্যাঁ, আর কি করে কস্ট এফেক্টিভনেস অফ দ্য ড্রাগ, হ্যাঁ, এগুলোর উপর কিভাবে ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ আওয়ার ডিসকাশন। ওকে, সো এইটা দেখ তোদের পরীক্ষায় ছিল, অ্যাটিনোলল ছিল না পরীক্ষায়, হ্যাঁ, এই যেগুলো দেওয়া হচ্ছে এগুলোই ফাইনাল পরীক্ষা তো থাকবে এরই মধ্যে। পরের পরীক্ষা হয়তো আরো দুটো নতুন দেওয়া হবে, তারপরে পরীক্ষা দুটোকে এক জায়গায় লিখে রাখবি, কারণ ওইগুলোই আমাদের ফাইনাল পরীক্ষায় সেট হবে। আউট অফ দ্যাট 6, 7, 1 or 2 উইল বি গিভেন। ওকে, তো এখানে দেখ প্রথম কোশ্চেনটা আসবে, কোশ্চেনগুলো লিখে রাখ, এটার মধ্যে কি কি কোশ্চেন হতে পারে। তো এটা অ্যাটেনোলল হোক, প্রাজোসিন হোক, হ্যাঁ, যাই দিক, কোশ্চেন উইল বি সেম। কি কি কোশ্চেন হবে আর তার অ্যান্সার কি হবে। এই অ্যাটেনোললের এক্সাম্পল দিয়েই বলছি, হ্যাঁ। লেখো এখানে কোশ্চেন হবে কি, হোয়াট ইজ দ্য ব্র্যান্ড নেম। প্রথম কোশ্চেন হবে হোয়াট ইজ দ্য ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কি হবে, অ্যাটেন 50, অ্যাটেন, ATEN 50, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি হবে, হোয়াট ইজ দ্য আদার নেম অফ ব্র্যান্ড নেম, হোয়াট ইজ দ্য আদার নেম অফ ব্র্যান্ড নেম। লেখো প্রপ্রাইটেটারি নেম, PROPRIETARY, প্রপ্রাইটারি নেম হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো, হোয়াট ডু ইউ মিন বাই ব্র্যান্ড নেম। হোয়াট ডু ইউ মিন বাই ব্র্যান্ড নেম। দেখো, it is the name by which a drug is sold in the market. Simple. Okay, acha, next point, it may vary depending upon the type of the company. Hello, for example, a meter dose inhaler by Lupin, you know, Lupin Diagnostic, Lupin Medicare, by Lupin may have a name like, ব্র্যাকেটে লেখো, লুপি হেলার, লুপি হেলার। তো লুপি হেলার যদি থাকে, আকাশ থেকে পড়া কিছু নেই, ওটা হচ্ছে লুপিনের ব্র্যান্ড নেম হলো। আচ্ছা, নেক্সট লেখো, what will be the generic name, brand name হলো Aten 50, what will be the generic name, generic name কি হবে, Atenolol is the generic name, ATENOLOL, Atenolol is the generic name. Okay, what is the other name of generic name, non-proprietary drug, non-proprietary drug. আচ্ছা, নেক্সট কোশ্চেন, what is a generic drug, what is a generic drug, definition কি হবে। লেখো, a generic drug is a drug, a generic drug is a drug
which comes to the market after the expiry of the patency, PATENCY, ঠিক আছে? এই প্যাটেন্সি জিনিসটা কি? ধর ফাইজার একটা ড্রাগ বানালো, সে ABC, হলো? তো আমরা জানি একটা ড্রাগ বানালেই তো হবে না, সেটার প্রথম মলিকুলটা আসবে, হ্যাঁ? সেই মলিকুলার স্টাডির বিশাল একটা প্রবলেম, কোথা থেকে মলিকুলটা পাবো, সোর্স কি হবে, সেটা খুঁজতে হয়তো 10 বছর লেগেছে। বা আমাদের কি হয়, এখন ফার্মাকোলজির লাইব্রেরি পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে, হ্যাঁ, ড্রাগ লাইব্রেরি, তাতে প্রচুর মলিকুল লাইব্রেরিতে রয়েছে, বই যেমন প্রচুর থাকে, অজস্র কয়েক লক্ষ মলিকুলস, আমরা যা যা রিসার্চ হয়েছে সব ওখানে রয়েছে। মলিকুলের স্ট্রাকচার চেঞ্জ করে একটা মলিকুল পাওয়া গেল, স্টাডি করে দেখা গেল যে এই মলিকুলটা ডিসলিপিডিয়ামে কাজ করে, সে হলো। সাপোজ ফাইজার কোম্পানি রিসার্চটা করছে, তাহলে রিসার্চ করলো, মলিকুলটা পেলো, এইবার সে মলিকুলের ফেজ 1 হবে, ফেজ 2 হলো, ফেজ 3 হলো, ফেজ 4 হলো, মার্কেটে এলো, আফটার গেটিং দ্য রেগুলেটরি অথরিটি সিগন্যাল, তাই তো? দিস প্রসেস মে টেক 10-15 ইয়ার্স অর ইভেন মোর দ্যান দ্যাট। তাহলে এই যে 10-15 ইয়ার্স কোম্পানি এর পিছনে ইনভেস্ট করলো একটা মলিকুলের পিছনে, মেবি ওরা 5-10 মলিকুলের পিছনে ইনভেস্ট করছে, হয়তো 4টে রেগুলেটরি অ্যাপ্রুভাল পেলো না, একটা পেলো, ওকে? তো এই যে 15 ইয়ার্স 20 ইয়ার্স ওরা এর পিছনে রিসার্চের পিছনে দিয়ে গেল, কিসের জন্য? কারণ ওরা মলিকুলটাকে বেচবে মার্কেটে, বেচে টাকাটা তুলবে, দ্যাট ইজ দ্য বিজনেস মডেল। তো এখন যদি দেখা যায় যে মলিকুলটা বেরোনোর পরই ওই মলিকুলের কপি করে আরো 50টা ড্রাগ কোম্পানি বানিয়ে দিল, তাহলে তারা তো রিসার্চও করলো না, কিছুই করলো না, এমনি মলিকুলটা পেয়ে গেল, তাহলে তো এরা রিসার্চে করে ইন্টারেস্ট থাকবে না, তাই না? সবাই ভাববে ও বার করুক, আমি ওর থেকে একটা জেনারিক আরেকটা কম্পাউন্ড বার করে দেবো। টু প্রিভেন্ট দ্যাট কি করলো ফাইজার বা এই ধরনের কোম্পানি যারা একদম ফান্ডামেন্টাল রিসার্চ করে, তারা কি করলো, মলিকুলের পেটেন্সি দাবি করলো যে এই মলিকুলটা উপর আগামী 10 বছরে শুধু আমি বিক্রি করব, হলো? এই প্রথম 10 বছর কিন্তু মেডিসিনটার প্রাইস বেশি থাকবে, কেন? ও ওর ইনভেস্টমেন্টটা তুলছে। 10 বছর পর ওই মলিকুলটা দেখা গেল সব স্টাডি হলো, সবকিছু হলো, খুব ভালো সাকসেস রেট, 10 ইয়ার্স পর যখন পেটেন্সিটা চলে গেল, তখন ওই মলিকুলটা ওপেন ফর অল হয়ে গেল। এইবার ওই মলিকুলটাকে, সে অ্যাটোরভাস্টাটিন, ওই মলিকুলটাকে নিয়ে সিপ্লাও ওষুধটা অ্যাটোরভাস্টাটিন বার করতে পারে, ফাইজারটা তো অরিজিনাল রয়েছে, আরো অন্যান্য ABCDEFG 30-40 যত খুশি কোম্পানি, দে ক্যান মেড দ্যাট জেনারিক কম্পাউন্ড, দে ক্যান রিব্র্যান্ড ইট and sell as their own. তাহলে প্রথমেই কিন্তু আমরা একটা কোম্পানি মানে কম্পোনেন্টকে জেনারিক পাবো না, প্রথমে আমরা কিন্তু ব্র্যান্ডই পাবো, পেটেন্টটা শেষ হলে তারপর ওটা জেনারিক হিসাবে মার্কেটে আসবে। ক্লিয়ার? দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন জেনারিক অ্যান্ড ব্র্যান্ড নেম, হলো? এবার জেনারিকের সুবিধা কি? জেনারিকের সুবিধা হচ্ছে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট, কস্ট এফেক্টিভ, কারণ প্যাটেন্সিটা থাকছে না, ফলে কস্টটা পড়ে যাচ্ছে, রাইট? মনোপলি মার্কেট থাকছে না, মাল্টিপল কোম্পানি চলে আসছে, তাই তো? আচ্ছা, তাহলে লেখো আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যাটেন্সি। আচ্ছা লেখো, তারপরের লাইনে লেখো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ সেমিকোলনের মধ্যে a drug product that is comparable to brand in dosage form, strength, route of administration, quality, performance characteristics,
and therapeutic use. হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি হবে এখান থেকে? নেক্সট কোশ্চেন হবে হচ্ছে যে দেখো এই যে এইগুলো লেখা থাকে না, দেখবে এর পেছনে লেখা রয়েছে অ্যাটেনোলল আইপি। হ্যাঁ, সো হোয়াট ইজ আইপি? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। লেখো হোয়াট ইজ আইপি? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। What is BP? What is USP? United States Pharmacopoeia. What is USP? What is BP? What is USP and what is BP? লিখেছো? United States Pharmacopoeia and British Pharmacopoeia. ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছিল রেড বক্স। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেড বক্স? হ্যাঁ লেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেড বক্স? শিডিউল এইজ। নেক্সট কোশ্চেন হবে হোয়াট ডু ইউ মিন বাই শিডিউল এইজ? শিডিউল এইজ বলতে কি বোঝো? ইয়েস, লেখো লেখো শিডিউল এইজ means this drug can only be dispensed. This drug can only be dispensed against a prescription of a registered medical practitioner. Against the prescription of a registered medical practitioner. Next question লেখো what is schedule K? What is schedule K? লেখো schedule K drugs are drugs which can be sold without the prescription of a registered medical practitioner. Also called, also can be called OTC drugs. আচ্ছা, what is OTC? What do you mean by over the counter? লেখো what is the definition of OTC? লেখো these are the drugs which are safe and effective for use, which are safe and effective for use by the general public without seeking, এটা একদম US FDA এর definition, without seeking treatment by a health professional.
হলো, এটা হচ্ছে ব্র্যাকেটে লেখো ইউএস এফডিএ। এক্সাম্পল যেমন প্যারাসিটামল, অ্যানালজেসিক ড্রাগস, সিরাপ, লজেঞ্জেস, টিংচার আয়োডিন, এটসেট্রা, ওআরএস, দিজ আর। হ্যাঁ, এটা হচ্ছে শিডিউল কে। এবার লেখো হোয়াট ইজ শিডিউল এক্স। হোয়াট ইজ শিডিউল এক্স? লেখো শিডিউল এক্স আর দ্য ড্রাগস দ্যাট হ্যাভ অ্যাবিউজ পোটেনশিয়াল। অ্যাডিকটিভ বলাটা ভুল, ডিপেন্ডেন্সও হতে পারে, ঠিক আছে? তো তো শিডিউল এইচ ড্রাগস হুইচ হ্যাভ অ্যাবিউজ পোটেনশিয়াল, অ্যাবিউজ পোটেনশিয়াল, ওকে, মিসইউজ হতে পারে, ওকে, সেই ধরনের ড্রাগ। ফর এক্সাম্পল লেখো ফেনসাইক্লিডিন, অ্যামফিটামিন, ফেনসাইক্লিডিন, অ্যামফিটামিন। ফেনসাইক্লিডিনের একটা ঘটনা বলি। ফেনসাইক্লিডিন ইজ জেনারেলি সোল্ড in the name of Captagon. Okay, have you heard the name Captagon? ইন্টারনেটে সার্চ করবি, ওকে। ক্যাপটাগন খুব ইন্টারেস্টিং স্টোরি। এটা গল্পের মতন বলি, নইলে টপিকটা তো কিছুই নেই। ক্যাপটাগন প্রথম একটা প্যারিসে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ডু ইউ নো? দেখবি নেটে সার্চ করবি পাবি, প্যারিসে প্রথম ওটা পাওয়া যায়। প্যারিসে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। তো যখন টেরোরিস্টদেরকে শুট করা হয় তখন দেখা যায় যে দে আর অ্যাক্টিং লাইক জম্বি। দে আর অ্যাক্টিং লাইক জম্বি মানে ওরা কি করছে, মানে ওরা যে দে আর কিলিং সো মেনি পিপল বাট দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট ইট, ওকে, লাইক ড্রাউজি অ্যান্ড জম্বি। তো দেন ওই যে টিভিতে হররে দেখায় না জম্বি অ্যাটাক, তো লাইক দ্যাট। তো যখন ওদের জেরা করা হয় বা ওদেরকে সার্চ করে ওদের ব্যাক ট্রেস করা হয় তখন দেখা যায় they have all been given a drug called Captagon. Okay, what is Captagon? Phencyclidine, a form of phencyclidine. তো phencyclidine, this is called, this term, ওই এর আগে এই শব্দটা আসেনি, এই টার্মটা তখন আসে, this is called bioterrorism. Okay, it is the next form of terrorism that is coming. Okay, bioterrorism. আগে যেমন বলা হতো হিটলারে আমরা জানি নার্ভ গ্যাস ইউজ করা হতো, দ্যাট ওয়াজ ওয়ান ফর্ম অফ টেরোরিজম। ওকে, এট সাম পয়েন্ট ওয়ার্ল্ড ওয়ারে ওগুলো ইউজ করা হয়েছে নার্ভ গ্যাস। নাও ইট ইজ কামিং বায়োটেরোরিজম। এবং দেখা যাচ্ছে যে বহু জায়গায় যে ওয়ার হচ্ছে, হ্যাঁ, যে মিলিটারি যারা ওয়ারে লড়াই করছে, তো দে আর অ্যাডিক্টেড অর গিভেন ফেনসাইক্লিডিন বিকজ সাপোজ আ পার্সন ইজ কিলিং সো মেনি পিপল, ইট ইজ ট্রমাটিক at some point of time. এই যে রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, বলছে ওয়ার ফ্যাটিগ হচ্ছে, অর্থাৎ একই লোক দিনের পর দিন লড়াই করে যাচ্ছে, দিনের পর দিন ফাইট হচ্ছে। এখন তো যুদ্ধ আগের মহাভারতের যুদ্ধের মতো নয় 18 দিনের যুদ্ধ হলো খতম শেষ, তা তো নয়। এখন যুদ্ধ চলে 2-3 বছর ধরে। তো when it is going for 2, 3, 4, 5 years, then there is war fatigue. Okay, how to counter the war fatigue? To give them addictive things. Okay, যখন এই যে সিরিয়াতে লাস্ট এই যে বাশার আল আসাদ, হ্যাঁ, খবর পেয়েছি হয়তো বাশার আল আসাদের পতন হলো সিরিয়াতে, দ্য প্রেসিডেন্ট ফ্লেড অ্যাওয়ে টু রাশিয়া। এটা পাবি, বিবিসি ডকুমেন্টারি হয়েছে অলরেডি, এটা ইউটিউবে আছে কিনা জানি না, মেবি দে আর ইন ইউটিউব। ইফ ইউ ফাউন্ড ইউ উইল ফাইন্ড দ্যাট ওরা ফ্যাক্টরি পেয়েছে, বাশার আল আসাদ পতন হয়ে পালিয়ে যাওয়ার পর ওরা সিরিয়াতে ফ্যাক্টরি পেয়েছে, যেখানে ফ্যাক্টরিতে প্রডিউস হচ্ছে ক্যাপটাগন। Okay, so these are called drugs of abuse. Okay, ভয়ঙ্কর। তো so that is phencyclidine, amphetamine, again methamphetamine, লেখো methamphetamine। ওকে, আচ্ছা, এর সঙ্গে কিন্তু সাইকোট্রপিক সাবস্টেন্সের ডিফারেন্স আছে। লেখো
What is the difference between Schedule X and psychotropic substance? And psychotropic substance. Psychotropic substance. যেটাকে আমরা বলি সাবস্টেন্স অ্যাবিউজ। ওকে, ড্রাগ অ্যাবিউজ এন্ড সাবস্টেন্স অ্যাবিউজ আলাদা। ড্রাগ অ্যাবিউজ হচ্ছে এই যেমন মেথঅ্যাম্ফেটামিন, অ্যাম্ফেটামিন, এগুলো ড্রাগ হিসাবে পাওয়া যায়, তার অ্যাবিউজ। সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে ড্রাগ লাইক সাবস্টেন্স। ফর এক্সাম্পল ওপিওয়েড, আমরা জানি সেখান থেকে কি আসছে, হেরোইন। ওকে, তারপর ধরো এলএসডি। ওকে, দিজ আর নট ইউজড অ্যাজ ড্রাগ, বাট সেখান থেকেই ডিরাইভড হচ্ছে। দিজ আর সাবস্টেন্স অ্যাবিউজ। তো অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ কিসে কিসে হয়, যেমন লিখে রাখো, পার্থক্যটা কি বলার জন্য বললাম। সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে, লেখো হেরোইন, এলএসডি, হেরোইন, এলএসডি, হ্যাশ বা হাশিশ, these are substance abuse. Okay, next লেখো, what is Schedule P? What is Schedule P? লেখো, by Drugs and Cosmetic Act 1940, Schedule P drugs are, by Drugs and Cosmetics Act 1940, Schedule P drugs are drugs that are prescribed in regular practice and the drug strip, এই যে the drug strip contains definite expiry date, definite expiry date and instruction for conditions of storage. বোঝা গেল? তাহলে দেখ, কন্ডিশন অফ স্টোরেজ কিন্তু রাখতে হবে। এই দেখ লেখা রয়েছে স্টোর ইন কুল, ড্রাই এন্ড ডার্ক প্লেস। হলো, দ্যাট মিন্স দিজ আর আন্ডার দ্য শিডিউল। এটা না থাকলে কিন্তু এই শিডিউলে পড়বে না। ওকে, এখন বাই ডিফল্ট সবাইকে এটা মেনশন করতেই হবে। ওকে, তো দ্যাট ইজ স্পেসিফাইড বাই দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অফ 1940। দেখো, ফ্ল্যাবক্সেট স্টোর protected from light at a temperature not exceeding 30 degree centigrade. Okay, ভ্যাকসিন যেমন ভ্যাকসিন 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, যদিও কিছু কিছু পোলিও ভ্যাকসিন 15 ডিগ্রি অবধি রাখা যেতে পারে। ওকে, দ্যাট ইজ শিডিউল পি। এবার লেখো, হোয়াট ইজ শেলফ লাইফ অফ এ ড্রাগ? শেলফ লাইফ অফ এ ড্রাগ, লেখো, it is the time period in which the product will remain stable. Product will remain stable when stored under the suggested
when stored under the suggested or recommended conditions. When stored under suggested or recommended condition, that is called shelf life of a drug. আচ্ছা, তাহলে এই হলো জেনারিক নেম, ব্র্যান্ড নেম, শিডিউল এইচ কি, শিডিউল এক্স কি, শিডিউল পি কি, শিডিউল কে, ঠিক আছে, এতগুলো শিডিউল হলো। আর হচ্ছে এবার লাস্ট যে পয়েন্টটা, শেলফ লাইফ কি, এক্সপায়ারি ডেট কি জানলাম। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কস্ট এফেক্টিভনেস। ওকে, তাহলে দেখো কস্ট এফেক্টিভনেস, ঠিক আছে, তাহলে কোনটা কস্ট এফেক্টিভ হবে? অবভিয়াসলি জেনেরিক উইল বি কস্ট এফেক্টিভ। ওকে, তো কস্ট এফেক্টিভনেস এর কারণ কি? কারণ ওই যে বললাম জেনেরিক ড্রাগ উইল কাম আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যাটেন্ট। ওকে, তো দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট কস্ট ইন জেনেরিক মেডিসিন অ্যান্ড মাল্টিপল সাবস্টিটিউটস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, যেখানে ব্র্যান্ড নেম কিন্তু শুধুমাত্র প্যাটেন্ট থাকার সময় ব্র্যান্ড নেমটা আসতে পারে। ওকে, এখন প্রশ্ন হবে যে এই অ্যাটেনোললটা তাহলে কি অ্যাটেন 25 তাহলে কি এটা প্যাটেন্ট হয়ে গেছে না প্যাটেন্টের পর? তো অ্যান্সার হবে যে অ্যাটেনোলল এর ড্রাগটা বহু আগে তৈরি এবং এর ম্যানুফ্যাকচারিংয়ের প্যাটেন্ট চলে গেছে। এখন অ্যাটেনোলল মাল্টিপল নেমে বহু ফার্মা কোম্পানির ক্ষেত্রেই অ্যাভেলেবল। সো ইট ইজ দিস অ্যাটেনোলল ইজ নাও এ জেনেরিক প্রোডাক্ট। ওকে, Aten 25 is the brand for this particular company only. Okay, this Aten 25 does not signify that Zydus Cadila has patent of the atenolol. Clear? এটা আবার যেন মূল না হয় যে বলে দিলি যে না এটা প্যাটেন্ট আছে, তা নয়, এটা কিন্তু প্যাটেন্ট নেই, ঠিক আছে। তো কারণ এটা এখন অ্যাটেনোলল বহু নামে মার্কেটে অ্যাভেলেবল, মাল্টিপল জেনেরিক ফর্মস আর অ্যাভেলেবল। এখন একটা প্রশ্ন আসবে যে ইজ দ্য কোয়ালিটি সেম? কমন প্রশ্ন আসে, তাই না? পেশেন্টকে লিখলেই পেশেন্ট প্রশ্ন করবে, এখানেই লিখলে এখানেও প্রশ্ন করে যে আমরা কি এখান থেকে নেব না ব্র্যান্ডেড নেব। তো অলওয়েজ টেল দ্যাট if source is good then you can go for generic drug, there is no harm in it. Okay, although একটা শব্দ আছে বায়ো ইকুইভ্যালেন্স, you know that bioequivalence. So bioequivalency may differ depending upon the quality of the manufacturer, তাই না? তাহলে জেনেরিক ড্রাগের ক্ষেত্রে কোয়ালিটি অফ দ্য ম্যানুফ্যাকচারার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে হাউ টু নো দ্যাট দ্য কোয়ালিটি অফ দিস পার্টিকুলার জেনেরিক মেডিসিন ইজ ওকে, কোয়ালিটি অফ ম্যানুফ্যাকচারার ইজ ওকে অর নট, তাই না? লেখো হাউ টু নো that the quality of the generic drug is okay or not. কিভাবে জানবে? look for, answer হবে কি, we have to look for capital A GMP and ISO certification, তাই না? ISO সার্টিফিকেট, যে ISO ছাপ দেখায় না, ISO ছাপ, হ্যাঁ ISO 9001:2015 এরকম লেখা থাকে। একটা হচ্ছে ISO দেখতে হবে, একটা GMP দেখতে হবে। ISO ইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। GMP কি? GMP হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ওকে, GMP ফুল ফর্ম হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো যারা যারা GMP সার্টিফাইড কোম্পানি তাদের ওয়েবসাইটে গেলেই তারা লিখে দেয় যে উই আর GMP সার্টিফাইড, দ্যাট মিনস লাইক NABL ইন ডায়াগনস্টিক। এখন সবাই জানে না হসপিটাল মানে NABH, আমরা খুঁজি কি NABH, আচ্ছা NABH মানে তার একটা স্ট্যান্ডার্ড আছে, ইট মে নট strictly following those standards but it has some kind of standard. NABL lab মানে the report has some kind of standard, maybe the report may come wrong but some kind of standardization is there, so that is in case of manufacturing it is GMP. Okay, so good manufacturing practice. So if the production facility is having GMP certification, that means the production is at per the standard norms or level. So the generic drug coming out of the factory
is also under that strict norm, so it is must have the bioequivalency with other drugs. It may not. Okay, আমাদের দেশে সবকিছু সম্ভব, তো it may not, but at least you have a check criteria. Okay, so how to know that the generic drug is okay or not, the quality is okay or not? We have to look for the GMP certification of the manufacturer or ISO certification. Okay, so that's all about nomenclature of drug, brand name and generic name, cost effectiveness and multiple schedules. Okay.